সবাইকে আবারও স্বাগত ফিয়াদা টকারে। এই যে কোটা আন্দোলন, সেই আন্দোলনের রূপ একটু একটু করে পরিবর্তন হলো, দাবি দাওয়াগুলো পরিবর্তন হলো, বিভিন্ন স্তরের মানুষই এই আন্দোলনে যুক্ত হয়েছে। যদিও প্রথম দিকে আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল বলা হচ্ছে, সেই আন্দোলনের রূপ, সেই আন্দোলনের গতি প্রকৃতি সবকিছুই পাল্টে গেছে। একেবারে শুরুর দিকে যদি আমরা বলি, প্রথম দিকে আন্দোলনটা যেদিকে যাচ্ছিল, যেভাবে যাচ্ছিল, একদিন দুদিন পরে হয়তো তার রূপ যখন পরিবর্তন হচ্ছিল, সরকারের তরফ থেকে হয়তোবা কেউ এটা বুঝে উঠতে পারেনি যে ব্যাপারটা এত হালকা ছিল না। তার মানে কি, এটা বোঝার মতো দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্বের অভাব ছিল। আবার একই সাথে বলতে পারি, এই যে আন্দোলনকারীরা অর্থাৎ ছাত্ররা, তারা তাদের দাবি আদায়ের জন্য যে আন্দোলন করলো এবং তাদের যে দৃঢ়তা দেখালো, এটা যে কোনো আন্দোলনের জন্য অবশ্যই অনেক বড় একটা ইতিবাচক বিষয়। যে কোনো আন্দোলনে অনেক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা যে কোনো জায়গায়, যে কোনো জায়গার আন্দোলনেই হতে পারে। কিন্তু আমরা যখন দেখছি যে সাধারণ মানুষের উপরে পুলিশের আক্রমণ এবং সাধারণ মানুষকে পুলিশ যেভাবে ভয় ভীতি দেখিয়ে তাদের অস্ত্র পর্যন্ত ব্যবহার করছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তার মধ্যে এই যে কোটা বিরোধী আন্দোলন, সেটা যে এত বৃহৎ আকার ধারণ করবে, এটা হয়তো দেশের মানুষও কখনো ভাবেনি বা কল্পনাও করেনি। এরকম আন্দোলনগুলোর সময় দেখবেন কিছু কিছু ব্যাপার ঘটে। কেউ কেউ আছেন যে দাবি আদায়ের চেয়েও কিছু বিষয়ে তারা খুব বেশি উৎসাহী হয়ে উঠছেন, যেমন তারা চাচ্ছেন তাদের ফেস ভ্যালু বাড়াতে, কেউ আছে এর মধ্যে তাদের রিসিভনেস দেখাচ্ছেন এবং একই সাথে অনেকেই তাদেরকে অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, তারা তাদের এই কাজগুলো চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে। একটা উদাহরণ দিয়ে আমি বলছি, একটি ছোট ছেলের ঘটনা। তার আগে আমি একটু বলছি যে এই যে পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ প্রাণ দিল, তার যে চলে যাওয়া, এটা আসলে মেনে নেওয়া যায় না এবং আমি আমার জায়গা থেকে সেই পুলিশের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কারণ কখনো আইনের মধ্যে নেই যে পুলিশ একজন নিরস্ত্র মানুষকে এভাবে গুলি করতে পারে। এ কারণে সেই পুলিশের অলরেডি হয়তো আমরা যেটা শুনছি সাজা হয়েছে, কিন্তু সেটা সর্বোচ্চ কিনা, তাকে আমরা সর্বোচ্চ সাজা পেতে দেখতে চাই। সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু একই সাথে আমরা যদি আরেকটা দিক দেখি যে এই ঘটনা ঘটেছে রংপুরে, কিন্তু রংপুরে পুলিশ ওই কাজ করেছে বলে ঢাকায় যে পুলিশরা দায়িত্বে আছে বা প্লাটুন নিয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ তারা কিছু করছে না, তার সামনে গিয়ে 8 থেকে 10 বছর বয়সের হতে পারে এরকম একটি ছেলে তাদের সামনে গিয়ে কুকুরের মতো আহ 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 এইরকম করছে এবং পেছন থেকে তাকে অনেকেই বাহবা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে এবং এগিয়ে যেতে বলছে। তারপরে সে সেখানেই ক্ষান্ত হয়নি, সে স্প্রে দিয়ে গাড়িতে অনেক কিছু করেছে এবং একটা পর্যায়ে যে পুলিশটা গাড়ির ভেতরে বসা, তার মুখের কাছে গ্লাসের মধ্যে দিয়ে স্প্রে দিয়ে সেটা পুরো কালার করে দিয়েছে। তো এটা আসলে প্রতিবাদের কি ভাষা, এটা আমার জানা নেই, কারণ এরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। আমরা আন্দোলনে নেমেছি দাবি নিয়ে, দাবি আদায়ের জন্য যতটুকু লিমিটে থেকে করা যায় সেটা আমরা করব। আমি বলছি না যে পুলিশের দোষ নেই, সেই পুলিশের দোষ ছিল বলে আমি তার শাস্তি দাবি করছি, আমি চাচ্ছি তার সর্বোচ্চ শাস্তি। কিন্তু এই শিশুটিও ভবিষ্যৎ কাণ্ডারি, আমাদের যে শিশুরা, তারাও কখনো এই ধরনের আচরণ করতে পারে না। তাকে এই আচরণ তার পরিবার শিক্ষা দিতে পারে না, আর যদি দিয়েই থাকে তাহলে ভুল শিক্ষা দেয়া হয়েছে। কারণ এই শিশুটিও একদিন বড় হবে, সেও অনেক দায়িত্বে যাবে। যদি সে দায়িত্বে যায়, তখন এই অশ্রদ্ধা বোধ নিয়েই যখন সে বেড়ে উঠবে, তারপরে সে যখন দায়িত্বে যাবে, সে দায়িত্বটা সেও ভালোভাবে পালন করতে পারবে না। বা কতটুকু রেসপেক্ট থাকবে তখন তার এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি? সে যদি ছোট থেকে এই মনোভাব নিয়েই বড় হয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। ঘটনা ঘটবে, ঘটনা একসময় থামবে, কিন্তু তার মধ্যে আমাদের মানবিকতা বা আমাদের কি করা উচিত, কি করা উচিত না, অর্থাৎ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা যাবে না। নতুন কেউ যদি ক্ষমতায় আসে বা যারা এখন যে কাজগুলো করছেন তারা যদি ক্ষমতায় আসে, তাদেরও তো আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন হবে। আবার একইভাবে বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর তারাও, তাদের মধ্যেও কিন্তু অনেকেই আছেন যে তারা স্টুডেন্টদেরকে মানবিকতা দেখাচ্ছেন, আবার কেউ আছেন যে খুবই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের মধ্যেও অনেক ধরনের মানুষ আছে, তারাও তো দিন শেষে মানুষ, কিন্তু তাদের এই আচরণটাও মেনে নেওয়া যায় না যে তারা দায়িত্ব
দায়িত্বে আছে আর সেই সময় কোনো একজন পথচারী যাচ্ছে, তাকে দেধারসে তারা পেটাচ্ছে, কোনো নিরীহ মানুষের উপরে হঠাৎ করেই চড়ে বসছেন, অর্থাৎ একজন পথচারী যাচ্ছে, তাকে কোনো কথা নেই, আগে পরে দেখা নেই, তাকে লাঠি দিয়ে মারছে, এমনকি মারতে মারতে তার পা ভেঙে দিচ্ছে। এটাও মেনে নেওয়া যায় না। তাদেরকেও অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে প্রাণহানি, এই প্রাণহানির চেয়ে তো আর কিছু নেই। মায়ের বুক খালি হচ্ছে, ভাই বোনকে হারাচ্ছে, বোন ভাইকে হারাচ্ছে, মানে মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। তো এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে? এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা তো সুস্থভাবে বাঁচার জন্য, সুন্দর একটা দেশ দেখার জন্যই লড়াই করছি, তাই না? তো আমরা যদি সুন্দর একটা দেশ চাই, মানুষকে সুন্দরভাবে বাঁচার অধিকারটুকু দিতে চাই, তাহলে মানুষের চিন্তাগুলোই আমাদের করতে হবে। অর্থাৎ আমরা আমাদের দাবি আদায় করতে গিয়ে এর মাঝখানে কিন্তু সাধারণ মানুষ পড়ে যাচ্ছে, কারণ সাধারণ মানুষকে দিন শেষে তার জীবন তাকেই চালাতে হয়। তার জীবনের কোনো অভাব অনটন অন্য কেউ এসে পূরণ করে দেয় না, তার নিজেকেই যেহেতু চলতে হয়, সে সমাধান চায়। তো আর যাই হোক, যত রাজনীতিই থাকুক, যত উদ্দেশ্যই থাকুক, সব কিছু ভুলে সাধারণ মানুষের চিন্তা করে, জনগণের চিন্তা করে সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আর কোনো রক্ত দেখতে চাই না। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।